নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। আমি আমার এই চ্যানেলের মধ্যে দিয়ে এর আগে ওপিনিয়ন পোল গত 9 এপ্রিল অবধি যা রিপোর্ট, তার ভিত্তিতে ওপিনিয়ন পোল বের করেছিলাম এবং বলেছিলাম যে পরবর্তীকালে বিশেষ বিশেষ কেন্দ্র নিয়ে আমি আপনাদের সামনে বিশ্লেষণে আসব। আজকের যে লোকসভা কেন্দ্র নিয়ে আলোচনা করব সেটি হলো মুর্শিদাবাদ। আপনারা জানেন যে মুর্শিদাবাদ কেন্দ্রটি একটি তারকা খচিত কেন্দ্র। কেন বললাম তারকা খচিত কেন্দ্র? কারণ এখানে যেসব প্রার্থীরা লড়াই করছেন, মূলত 4 জন প্রার্থী এখানে লড়াইতে নেমেছেন। একজন হচ্ছেন বর্তমানে যিনি সাংসদ তৃণমূল কংগ্রেসের আবুল তাহের খান। দ্বিতীয়জন ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির রাজ্য সাধারণ সম্পাদক এবং পলিট ব্যুরোর নেতা মোহাম্মদ সেলিম। 3 নম্বর, বিজেপির পক্ষ থেকে এখানে গৌরীশঙ্কর ঘোষ, মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের যিনি বিধায়ক, এবং আইএসএফও এখানে প্রার্থী দিয়েছে হাবিব শেখ। এই 4 জন প্রার্থী মূলত এখানে লড়াই করছেন। আজকে আলোচনা করব যে এই কেন্দ্রে কে জিততে পারেন, এখনো পর্যন্ত পরিস্থিতি কার অনুকূলে। একটা কথা বলে রাখি যে রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। নির্বাচনের সময়টা এমন একটা সময়, বা রাজনীতিতেও এমন একটা সময় আসে যে একটা ছোট্ট ঘটনা অনেক কিছু বদলে দিতে পারে। আমি সেই সমস্ত সম্ভাবনাকে আপাতত সরিয়ে রেখে ঠিক এই মুহূর্তে মুর্শিদাবাদ কেন্দ্রের পরিস্থিতিটা আপনাদের কাছে ব্যাখ্যা করব। তবে বলি যে আমার যে ব্যাখ্যা, এটা কিন্তু কোনো গেস নয়, অনুমান নয়। একেবারে সংখ্যাতত্ত্ব দিয়ে বিচার বিশ্লেষণ করে আমি আপনাদের সামনে যে রিপোর্টটা হাজির করব, তাতে করে আমি দায়িত্ব নিয়ে বলছি যে এই কেন্দ্রে এখনো পর্যন্ত যা পরিস্থিতি, তাতে মোহাম্মদ সেলিম জিতবেন। বামপন্থীদের পক্ষ থেকে মোহাম্মদ সেলিম মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র থেকে জিতে লোকসভায় যাবেন। এখন প্রশ্ন করতে পারেন যে আমি এটা কিসের ভিত্তিতে বলছি? অনুমান তো নয়, গেস তো নয়, তাহলে কিসের ভিত্তিতে বলছি? আমি সবটা আপনাদের সামনে বিশ্লেষণ করব। আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে শেয়ার করবেন এবং অবশ্যই আপনাদের মতামতটা আপনারা জানাবেন। আমি কারুকে খুশি করতে বা কারুকে অসম্মান করতে এই চ্যানেল করিনি। আমার বক্তব্য অত্যন্ত স্পষ্ট। আপনারা আপনাদের মতামত রাখবেন। অবশ্যই আমাদের এই বক্তব্যের সঙ্গে আপনি সহমত হতে পারেন, দ্বিমত পোষণও করতে পারেন, কিন্তু যেটা সত্যি আমরা মনে করেছি সেটাই আমরা আপনাদের সামনে তুলে ধরব। মুর্শিদ কুলি খানের নামে এই জেলা তৈরি হয় এবং আপনাদের হয়তো অনেকেরই জানা আছে যে মুর্শিদাবাদ জেলাটা আমাদের বাংলার মধ্যে থাকবে কিনা, ভারতের মধ্যে থাকবে কিনা, সেটা কিন্তু 47 সালের 15ই আগস্টেও সিদ্ধান্ত হয়নি। মুর্শিদাবাদ কেন্দ্রটা মানে মুর্শিদাবাদ জেলা, সেখানে স্বাধীনতার পতাকা ওড়ে 18ই আগস্ট সিদ্ধান্ত হয় যে মুর্শিদাবাদ জেলা আমাদের বাংলার অংশ, ভারতের অংশ। এখন এই কেন্দ্রটা সম্পর্কে বিশ্লেষণ করতে গেলে প্রথমেই বলতে হবে যে এই কেন্দ্রে 7টা বিধানসভা অঞ্চল। আসুন জেনে নিই 7টা বিধানসভা কি কি। ভগবানগোলা, হরিহরপাড়া, রানীনগর, ডোমকল, জলঙ্গি, করিমপুর এবং মুর্শিদাবাদ। এখন এই 7টা বিধানসভা কেন্দ্রে কোন দলের হাতে গত 21 সালে ক্ষমতা গিয়েছিল, অর্থাৎ বিধায়ক কোন দলের কটা? এখানে একমাত্র মুর্শিদাবাদ কেন্দ্রে জয়ী হয়েছিলেন বিজেপি, গৌরীশঙ্কর ঘোষ, যিনি এবার লোকসভার প্রার্থী। আর বাকি 6টা বিধানসভায়
তৃণমূলের দখল, এবং এই কেন্দ্রে মুসলিম ভোট 68.5%, 68.5%। এখন এই কেন্দ্র নিয়ে আলোচনা করতে গেলে আমি যদি 77 সাল থেকে আসি, অর্থাৎ এই লোকসভার টপোগ্রাফিটা যদি আমি আপনাদের সামনে তুলে ধরি, বা রাজনৈতিক এর যে ক্রম পরিবর্তনটা যদি আমি আপনাদের সামনে তুলে ধরি, তাহলে যেটা দাঁড়ায় 77 সালে এখানে জিতেছিলেন ভারতীয় লোকদলের পক্ষ থেকে। আমি 77 থেকে ধরছি, কারণ 77-এর থেকে একটা আমি ইয়ারমার্ক করছি। তারপরে 1980 সাল থেকে পরপর 7 বার এই কেন্দ্র থেকে জেতেন সিপিআইএম এর প্রার্থী। একমাত্র 2004 সালে এখান থেকে আব্দুল মান্নান হোসেন, কংগ্রেসের প্রার্থী, তিনি জিতেছিলেন সিপিএমকে হারিয়ে। সিপিএম এর পক্ষ থেকে তার আগে এখানে যিনি সাংসদ ছিলেন তিনি হচ্ছেন প্রাক্তন যুবনেতা মইনুল হক। মইনুল হক কি হাসান এরকম একটা হবে, আমার সঠিক এটা মনে নেই। তা মইনুল সাহেব এখান থেকে হেরেছিলেন 2004 সালে, তার আগে উনি এমপি ছিলেন। এরপরে মইনুল সাহেবকে সিপিআইএম রাজ্যসভায় পাঠিয়ে দেয়, এবং 2014 সালে আবার এই সিটটা ফিরে পায় সিপিআইএম। সেখানে সিপিএম এর প্রার্থী জিতেছিলেন বদরুদ্দোজা খান। এখন মূলত যদি অঙ্কটা দেখেন, এই 14 সালের যে নির্বাচনে সিপিএম এখান থেকে জিতেছিলেন বদরুদ্দোজা খান, তিনি কিন্তু মূলত সেই সময় কংগ্রেস এবং বামেদের কোনো জোট হয়নি, যেমন এবারে হয়েছে আসন সমঝোতা, সেবারে কিন্তু হয়নি। অর্থাৎ সেবারে কংগ্রেসেরও প্রার্থী ছিল, সিপিআইএম এরও প্রার্থী ছিল। তো এখানে ভোটে সিপিএম পেয়েছিল 33.33%, কংগ্রেস পেয়েছিল 31%, এগুলো আমি মার্ক করতে বলছি। টিএমসি পেয়েছিল 22% এবং বিজেপি পেয়েছিল 7.84%। অর্থাৎ কংগ্রেস এবং সিপিএম এর যদি ভোটটাকে যোগ করেন তাহলে দেখবেন যে পার্সেন্টেজের অঙ্কে সিপিআইএম অনেকটাই এগিয়ে। এবং ওই কংগ্রেসের সঙ্গে যেহেতু সেবারে তৃণমূলেরও কোনো জোট হয়নি, স্বাভাবিকভাবেই সিপিআইএম এখান থেকে জিতে গিয়েছিল নিজস্ব শক্তিতে। এরপরে যদি 21 সালে আসেন, অর্থাৎ বিধানসভা নির্বাচন, এই বিধানসভা নির্বাচনে তৃণমূল পেয়েছিল এই টোটাল জেলাতে 54.2%, লেফট এবং কংগ্রেস একসঙ্গে লড়েছিল, তারা পেয়েছিল 23.2%, বিজেপি পেয়েছিল 18.9%। এখন প্রশ্ন উঠতে পারে যে বিধানসভার তো এই ফলাফল হয়েছিল, তাহলে তার ভিত্তিতে আপনি কি করে বলছেন যে যেখানে টিএমসি 54.2% আর লেফট কংগ্রেস মিলে বিধানসভায় 23.2%, সেখানে আপনি কি করে বলছেন যে এবারের নির্বাচনে সিপিআইএম প্রার্থী মোহাম্মদ সেলিম জিতবেন? আমি খুব পরিষ্কার করে বলি, সেটা হচ্ছে 2019 সালে যে ভোটটা হয়েছিল সেখানে কিন্তু তখন একটা জিনিস হয়েছিল যে 19 এবং 21 অর্থাৎ লোকসভা এবং বিধানসভা, আবু তাহের খান জিতেছিলেন লোকসভায়, আর বিধানসভায় যে 6টা কেন্দ্রে জিতেছিল তৃণমূল, মূলত কিন্তু দেখা যায় যেসব কেন্দ্রে সিএ এনআরসির যে জুজু দেখিয়ে তৃণমূল সংখ্যালঘু ভোটকে কনসুলেটেড করতে পেরেছিল, এবং মমতা ব্যানার্জি বা তৃণমূল মুসলিমদের মসিহা হিসাবে নিজেদের প্রতিষ্ঠিত করতে পেরেছিল মুসলিম সমাজের কাছে।
এবারে 2021 সালের যখন নির্বাচনটা হলো, বিধানসভার নির্বাচন, তার ঠিক 1.5 বছরের মাথায় দেখা গেল যে মুর্শিদাবাদের সাগরদিঘি কেন্দ্রে সেখানকার প্রয়াত তৃণমূলের নেতা এবং রাজ্যের মন্ত্রী সুব্রত সাহার মৃত্যুর কারণে যে উপনির্বাচন হয়েছিল, সেখানে কিন্তু কংগ্রেস প্রার্থী, সেখানে সিপিএম প্রার্থী দেয়নি, কংগ্রেস প্রার্থী সিপিএম বা বামফ্রন্টের সমর্থনে সেখানে কিন্তু জিতেছিল। সুব্রত সাহা যেখানে 50,000 ভোটে জিতেছিল, সেই 50,000কে ক্রস করে 27,000 ভোটে বাইরন বিশ্বাস জিতেছিল। বাইরন বিশ্বাস তৃণমূলে চলে গিয়েছিল, তারপরে সেটা অন্য প্রশ্ন, আমি সেদিকে যাচ্ছি না। এখন প্রশ্নটা হচ্ছে যে এবারের ভোটে কি কি কারণে মোহাম্মদ সেলিম জিততে পারেন। প্রথম কথা হচ্ছে, মোহাম্মদ সেলিম এমন একজন ব্যক্তি, পোড় খাওয়া রাজনৈতিক ব্যক্তিত্ব। পার্লামেন্টের উনি সদস্য ছিলেন, রাজ্য মন্ত্রিসভারও সদস্য ছিলেন, কিন্তু পার্লামেন্টের যখন সদস্য ছিলেন তখন একাধারে ইংরাজি, হিন্দি, উর্দু একেবারে তুখর, এবং যে যে এলাকা থেকে উনি নির্বাচিত হয়েছিলেন সেই সব এলাকার সমস্যার কথা ওখানে তুলে ধরে, রাজ্যের সমস্যার কথা তুলে ধরে সকলের নজরে পড়েছিলেন। একজন বলিষ্ঠ নেতৃত্ব, তার মতন নেতৃত্বকেই কিন্তু জনগণ চায়। দ্বিতীয়ত হচ্ছে, তিনি যেহেতু ভারতের মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির রাজ্যের সাধারণ সম্পাদক, অ্যাজ এ হোল বামপন্থীরা সেখানে কিন্তু ঝাঁপিয়ে পড়বে বামফ্রন্টের শীর্ষ নেতাকে জেতাবার জন্য। 3 নম্বর, অধীর চৌধুরী কংগ্রেসের ওই জেলার সভাপতি, এবং ওই অঞ্চলে যে প্রবণতাটা দেখা যাচ্ছে, বাইরন বিশ্বাস হারার পর থেকে এটা তো প্রমাণিত হয়ে গেছে যে মুসলিম ভোট ক্রমশ সরে যাচ্ছে তৃণমূলের দিক থেকে। পঞ্চায়েতে যার জন্য পরবর্তীকালে ভোটই করতে দেয়নি, জুলুমবাজি করে, প্রার্থী না দিতে দিয়ে, কাউন্টিংয়ের সময় ভয় দেখিয়ে এজেন্টদের বের করে দিয়ে, গোটা পশ্চিম বাংলায় পঞ্চায়েতে কি হয়েছে, মুর্শিদাবাদ তার থেকে বিচ্ছিন্ন নয়। সুতরাং পঞ্চায়েতের কথা ছেড়েই দিন। তো এখানে দাঁড়িয়ে আজকে কিন্তু কংগ্রেস দলে তৃণমূল থেকে ঝাঁকে ঝাঁকে লোক জয়েন করছে। কংগ্রেস কিন্তু মুর্শিদাবাদে, বিশেষ করে মুর্শিদাবাদ কেন্দ্রে অধীর চৌধুরী থাকার ফলে একটা মুসলিম সমাজের ভরসাস্থল হয়ে গেছেন অধীর চৌধুরী, এবং মুসলিমদের একটা বিরাট অংশ, আমি বলছি আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, মুর্শিদাবাদ কেন্দ্রে মুসলিমদের অন্ততপক্ষে 7 থেকে 8% ভোট এবারে কিন্তু তৃণমূল হাতছাড়া করবে, এবং সেই ভোটটা কংগ্রেসের দিকে ডাইরেক্ট সুইং করবে। আর ফ্লোটিং ভোটারদের মধ্যে এই যে দুর্নীতি, এই যে অপশাসন, এই যে নৈরাজ্য, এই গণতন্ত্র হত্যা, এই যে স্বজন পোষণ, এই সবগুলোর এফেক্ট পড়বে। অর্থাৎ এই অঞ্চলে বা এই মুর্শিদাবাদ কেন্দ্রে মূলত যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে 68.5% যেখানে সংখ্যালঘু ভোট। সংখ্যালঘুদের ওই জেলায় ট্রেন্ড হচ্ছে তৃণমূল থেকে বেরিয়ে কংগ্রেসে শিফট করছে। বামপন্থীরা ঐক্যবদ্ধ, কংগ্রেসের সঙ্গে বামপন্থীদের ওই কেন্দ্রে ঐক্য হয়েছে। অধীর চৌধুরী বিশেষ উদ্যোগ নিয়েছেন, এবং যার ফলে অধীর চৌধুরীকে দেখা গেছে যে মোহাম্মদ সেলিমের সঙ্গে একেবারে পায়ে পা মিলিয়ে নমিনেশনটাও জমা করাতে গিয়েছিলেন। স্বাভাবিকভাবে কংগ্রেস কর্মীরাও কিন্তু ওখানে খুব উৎসাহ নিয়ে কাজে নেমে পড়েছেন, এবং নেগেটিভ ভোট অর্থাৎ তৃণমূলের বিরুদ্ধে ভোট সব কিন্তু যাবে ওই মোহাম্মদ সেলিমের পক্ষে। আইএসএফ এখানে প্রার্থী দিয়েছে ঠিকই, কিন্তু আইএসএফ সেভাবে দাগ কাটতে পারবে বলে আমাদের কাছে কোনো খবর নেই। বরং আইএসএফের পক্ষে পঞ্চায়েত নির্বাচনে যে ভোটগুলো পড়েছিল সেই ভোটগুলো মুর্শিদাবাদ কেন্দ্রে এবারে জেতার সম্ভাবনা থাকার জন্য সেই ভোটগুলো কিন্তু মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির প্রার্থী মোহাম্মদ সেলিমের পক্ষেই পড়বে বলে রাজনৈতিক মহলের খবর। এমনিতে প্রচারে মোহাম্মদ সেলিম একটা ঝড় তুলে দিয়েছেন, সাধারণ মানুষের সঙ্গে অত্যন্ত আপনজন হিসেবে মিশে গেছেন, এবং ওখানে আমাদের টিম গিয়েছিল, সেখানে একান্তে কথা বলে যেটা বুঝতে পেরেছে সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছ থেকে, যে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, গরিব মানুষ, তারা কিন্তু
বামপন্থী প্রার্থী মোহাম্মদ সেলিমের ওপরেই আস্থা রাখছেন এবং সেখানে কিন্তু তৃণমূলকে তারা সরাতে চাইছেন। এখন প্রশ্নটা হচ্ছে যে ক্যাপশনে দিয়েছি মোহাম্মদ সেলিম জিতবেন। হ্যাঁ, আমি বলছি এখনো পর্যন্ত যা রিপোর্ট আছে মোহাম্মদ সেলিম জিতবেন, যদি বলে ডট 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 দেওয়া আছে। এখন এই ডটগুলো কি, এটাগুলো কিন্তু খুব মারাত্মক। বিশেষ করে দুটো যদি এখানে কাজ করছে। একটা যদি হচ্ছে যে এখানে যে কংগ্রেসের সঙ্গে বামেদের যে আসন সমঝোতা হয়েছে, অর্থাৎ কংগ্রেস যে সমর্থনটা করছে, অদিত চৌধুরী নমিনেশনটা দিতে আসছেন মোহাম্মদ সেলিমের সঙ্গে, কিন্তু এখানে হরিহরপাড়া বলে যে বিধানসভা আছে বা বিভিন্ন অংশে একটা সময় কংগ্রেসের সঙ্গে বামপন্থীদের তিক্ত সম্পর্ক ছিল, সেই সম্পর্কটা ভুলে গিয়ে মোহাম্মদ সেলিম যেটা চাইছেন যে কংগ্রেসের সমস্ত ভোট তার পক্ষে আনার, সেইটা যদি সফল হয় তাহলে সবাইকে অবাক করে দিয়ে বিরাট ব্যবধানে মোহাম্মদ সেলিম জিতবেন। এটা গেল এক। অর্থাৎ কংগ্রেসের পুরো ভোটটা বামেদের দিকে শিফট করাতে হবে। সেটা কতটা হবে সেইটা কিন্তু একটা লাখ টাকার প্রশ্ন। তবে বিশ্বাস, যেভাবে উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে, কংগ্রেস কর্মীদের মধ্যে, মুর্শিদাবাদ অঞ্চলে পাল্লা দিয়ে একদিকে যেমন সিপিআইএম বা বামপন্থীরা দেওয়াল লিখছে, ঠিক একইভাবে কিন্তু কংগ্রেসের কর্মীরাও রাস্তায় নেমেছে। সুতরাং এক্ষেত্রে উৎসাহ প্রচুর আছে, সভাগুলোতে প্রচুর মানুষ আসছে, বড় বড় মিছিল হচ্ছে এবং সেখানে দাঁড়িয়ে মোহাম্মদ সেলিমকে যে পাচ্ছে সেই কিন্তু জড়িয়ে ধরছে। একটা আপনজন হয়ে গেছেন মোহাম্মদ সেলিম সেখানে সবাই। তা প্রথম যদিটা হচ্ছে যে কংগ্রেসের ভোটটা পুরোপুরি বামপন্থীদের দিকে শিফট করা। আর দ্বিতীয় যদির প্রশ্ন হচ্ছে যে আমরা প্রথম দফার নির্বাচনে দেখেছি যে সেখানে কিন্তু সেন্ট্রাল বাহিনী ডিপ্লয়েড থাকলেও সেখানে কিন্তু সেন্ট্রাল বাহিনীকে সেভাবে নড়াচড়া করতে দেখা যায়নি। সেখানে কিন্তু কুইক রেসপন্স টিমকে দেখা যায়নি, পুলিশ অবজারভারকে বা অবজারভারদের কিন্তু সেভাবে সহজলভ্য ছিল না। সুতরাং এইখানে দাঁড়িয়ে সাংগঠনিক যে শক্তি কংগ্রেস এবং বামেদের, তারা যদি, তাদের সেই শক্তি আছে, কিন্তু সেখানে সাংগঠনিক শক্তি দিয়ে তৃণমূল কিন্তু ওখানে সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়বে। সেখানে প্রত্যেকটা বুথে তারা কিন্তু রিগিং করার, ছাপ্পা ভোট দেওয়ার একটা চিন্তাভাবনা করে রেখেছে। সেইটাকে আটকাতে হবে এবং তার জন্য জানকবুল লড়াই করতে হবে মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টি তথা বামপন্থীদের এবং অপরদিকে কংগ্রেসকে। তো এই দুটো যদি মানে পজিটিভ হয় তাহলে আমি বলে রাখছি, আমরা বলে রাখছি, মোহাম্মদ সেলিম এখান থেকে মুর্শিদাবাদ কেন্দ্র থেকে তাক লাগিয়ে জিতবেন, ব্যাপক ভোটে জিতবেন। এ ব্যাপারে আমরা একেবারে নিঃসন্দেহ। যদি যতদিন যাবে ততদিন কিন্তু মোহাম্মদ সেলিমের পালে হাওয়া লাগবে। আবু তাহের খান নিজেও ব্যক্তিগতভাবে শুনেছি অসুস্থ, তিনি সেভাবে মুভও করতে পারছেন না। প্রচণ্ড গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূলের মধ্যে, অনেকেই বসে গেছেন। আর সব থেকে বড় কথা, মুর্শিদাবাদ তথা সারা পশ্চিমবঙ্গে একটা যে ট্রেন্ড আপনারা দেখবেন, আমার এই চ্যানেলে আমি বলে যাচ্ছি, আপনারা মিলিয়ে নেবেন যে তৃণমূলের মিছিলে মিটিংয়ে পা মেলাবে বহু মানুষ, তৃণমূলের ওই বুথ ক্যাম্পে বসবে, এমনকি তৃণমূলের ওই পোলিং এজেন্ট, কাউন্টিং এজেন্টও বসবে, কিন্তু তারা তৃণমূলকে ভোট দেবে না। তৃণমূলের বিরুদ্ধে একটা চোরা স্রোত কাজ করবে সর্বত্র। মুর্শিদাবাদ তার থেকে পৃথক নয়। সুতরাং পরিশেষে আমার ভিডিওটা একটু বড় হলো, কিন্তু আমি টোটাল ক্ল্যারিফাই করলাম আপনাদের কাছে। আমার সঙ্গে আপনারা সহমত হতে পারেন, নাও পারেন। যদি সহমত হন তাহলে নিশ্চয়ই কমেন্ট বক্সে জানাবেন, যদি সহমত না হন সেটাও কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের উত্তরের অপেক্ষায় রইলাম। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভিডিওটা ভালো লাগলে শেয়ার করবেন। এই কথা বলে আজকের এপিসোড শেষ করলাম। নমস্কার।